আচমকা আননোন এক নাম্বার হতে কল পেয়ে ভ্রু কুঁচকে রয় জামেল। তবুও কলটা রিসিভ করে ফোন কানে চেপে ধরতেই অপর পাশ হতে গম্ভীর তবে অশান্ত গলা বলে ওঠে, মেজর শাহরিয়ার দুর্জয় বলছি। এক্স্যাক্ট 1 মিনিটের মধ্যে আমি গাড়ি নিয়ে বেরোবো। পথে কোনো চেকিং অথবা কোনো ধরনের বাধা চাইছি না। আই হ্যাভ টু বি সামওয়্যার অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল। সেই অনুযায়ী বেরোনোর পথে যেন কোনো ব্যারিকেডের সম্মুখীন আমায় না হতে হয়। দায়িত্বটা আপনাকে সঁপে দিলাম। ক্লিয়ার মাই ওয়ে ইন দিস 1 মিনিট। কথাটুকু বলেই ফোনটা রেখে দেয় অপর পাশের ব্যক্তি। জামিল বিস্ফোরিত দৃষ্টি মেলেছে রয় ফোনের পানে। মেজর শাহরিয়ার দুর্জয়, যে লোকটাকে প্রতিদিন জামিল বড় বড় চোখ মেলে এই হেডকোয়ার্টারে প্রবেশ করতে দেখে। রেড রুমে এই লোক বন্দীদের কাছে কিরূপ আতঙ্ক তা সম্পর্কে জামিল টুকটাক শুনেছে, আর তাতে সে এই লোকটাকে জমের মতন ভয় পায়। আচমকা ভাবনার জগৎ থেকে বেরিয়ে নিজের হাতের ঘড়ির কাঁটার পানে তাকায় জামিল। দুর্জয়ের বেঁধে দেওয়া 1 মিনিট সময়ের মধ্যে কেবল 40 সেকেন্ডই অবশিষ্ট রয়েছে। তৎক্ষণাৎ সে চেঁচিয়ে ওঠে, মেজর গাড়ি নিয়ে বের হবেন। ব্যারিকেড সরানো অর্ডার এসেছে। গেট ক্লিয়ার করো ফাস্ট। 30 সেকেন্ড হাতে সময় আছে। শা শা শব্দ তুলে কালো রঙা জিপ গাড়িটা হেডকোয়ার্টার ছেড়ে বেরিয়ে আসে। যত এগোচ্ছে গাড়ির গতি তত ক্রমান্বয়ে বেড়ে চলেছে। আবহাওয়া নেহাতি বাজে। অসময়ে ঝড় নামবে বুঝে স্টিয়ারিং এ বলিষ্ঠ ডান হাতটা স্থির রেখে অপর হাতে 3টা নাম্বার পরপর ডায়াল করে চলেছে দুর্জয়। কল হচ্ছে, তবে কেউ রিসিভ করছে না। মনটা এত কুগাইছে কেন? ওই মেয়েটা ঠিক আছে তো? প্রশ্নটা মনে উকি দিতেই দুর্জয়ের চিন্তিত মুখশ্রী মলিন বর্ণ ধারণ করে। অবচেতন মন নীরব প্রার্থনা চেয়ে বসে। ও যেন সেফ থাকে। মেঝেতে পড়ে রয়েছে একটি রক্তে মাংসে গড়া দেহ। সময়ের ব্যবধানে যা এখন লাশ হিসেবে বিবেচিত। জুলফিকার মুস্তফা মুখ কালো করে চেয়ে রয়েছেন সেই লাশের পানে। সেল নং A3-তে কেমন ভুতুরে একটা পরিবেশ বিরাজ করছে। আজ সন্ধ্যায় ঘটে যাওয়া এই অনাকাঙ্ক্ষিত মৃত্যু যে মোটেও স্বাভাবিক নয় তা এই সেলে উপস্থিত সকলেরই জানা। সাদাত থমথমে গলায় বলে ওঠে, একজন চায় না আমরা সফল হই, সেই কেউটা আমাদের মধ্যেই কেউ। জুলফিকার মুস্তফা সাদাতের কথার সঙ্গে একমত। আজ সন্ধ্যার এই ঘটনা তাকে সম্পূর্ণ এলোমেলো করে দিয়েছে। মিটিং শেষ হতেই সাদাত আচমকা কল করে জানায় যে বন্দি টেররিস্টদের মধ্যে একজন এই টেররিস্ট অ্যাটাকজনিত সকল তথ্য জানাতে রাজি হয়েছে। তবে শর্ত হলো সে কেবল জুলফিকারকে এই ব্যাপারে জানাবে। জুলফিকার সঙ্গে সঙ্গে মিটিং ছেড়ে রওনা হয় সেল A3 এর উদ্দেশ্যে। তবে সেলে পৌঁছতেই তিনি দেখে আঘাতে জর্জরিত আতঙ্কবাদীর দেহটা কেমন নিথর হয়ে মাটিতে পড়ে আছে। সাদাতের কাছে তিনি এর ব্যাখ্যা চাইলে সাদাত জানায় আননোন একটা নাম্বার থেকে কল আসায় সে কথা বলতে শুধু কিছু মুহূর্তের জন্য বাইরে গিয়েছিল, কিন্তু যখন কেউ রেসপন্স করছিল না ফোনের অপর পাশ থেকে তখন সে ফোন কেটে ভেতরে চলে আসে। আর সঙ্গে সঙ্গেই দেখে ছেলেটা আর নেই। এই ব্যাপারে সে দায়িত্বরত সবাইকে জিজ্ঞেস করার পর সবাই একই উত্তর দিয়েছে, কেউ কিছুই জানে না। একজন আশঙ্কা করে বলেছিল যে থেরাপির ডোজটা খুব সম্ভবত বেশি হয়ে গিয়েছিল, তাই ছেলেটা পটল তুলেছে। জুলফিকার চোখ তুলে সাইফ এবং সাদাতের পানে তাকায়। সত্যের এত কাছে পৌঁছে তার না জানতে পারার আক্ষেপ দুজনের মুখেই ফুটে আছে। জুলফিকার কেবল থমথমে গলায় বলে, এই ব্যাপারে এখন কোনো রিয়েক্ট করার দরকার নেই। এমন ভাব ধরো যেন সত্যিই ছেলেটা হাই ডোজ টর্চার সইতে না পেরেই মারা গিয়েছে। দুর্জয় আসুক, মিটিং হবে এই ব্যাপারে। অ্যান্ড ওয়ান মোর থিং, ডোন্ট ট্রাস্ট এনিওয়ান এনিমোর। প্রতারক কিন্তু আমাদের মধ্যেই আছে। দীর্ঘ পথটা গাড়ি তুমুল গতির দরুন অতি স্বল্প সময়ে পার করে এসেছে দুর্জয়। বাড়ির সীমানার কাছে আসতেই সে গাড়িটা ব্রেক কষে দ্রুত পায়ে শূন্য উঠোন পেরিয়ে দরজার কাছে পৌঁছায়। শক্ত কাঠের তৈরি দরজাটার ওপর কেমন ঝড় গিয়েছে তা ভাঙা লকটা দেখে স্পষ্ট আন্দাজ করা যাচ্ছে। দুর্জয়ের শরীর অজানা আশঙ্কায় ছমছমে অনুভব করে। বিদ্যুতের আবহাওয়াকে পিছনে ফেলে সে ঘরের ভেতর পা রাখে। পুরো ঘরটা অন্ধকারে নিমজ্জিত। দুর্জয় হাত বাড়িয়ে লিভিং রুম এবং ডাইনিং রুমের লাইটটা জ্বালায়। সতর্ক দৃষ্টি মেলে চারদিকটা পরখ করে। সব ঠিকঠাকই আছে। ধুকপুক করতে থাকা বুক নিয়ে এবার দুর্জয় ধীর পায়ে বানির থাকার রুমটার দিকে পা বাড়ায়। রুমের দরজার কাছে পা রাখতেই আকাশ থেকে তীব্র গর্জন করে ঝিলিক দিয়ে দিনের আলোর মতো চারদিকটা ফর্সা করে তোলে।
সেই আলোটা রুমের জানলা ভেদ করে ভেতরে প্রবেশ করে রুমটা আলোকিত করে তোলে ক্ষণিকের জন্য। মুহূর্তেই রুমটা ফের অন্ধকারে নিমজ্জিত হয়। সেই ক্ষণিক বজ্রপাতের মুহূর্তে রুমের যে দশা দুর্জয়ের সামনে ভেসে ওঠে তা দেখে তার রক্ত হিম হয়ে আসার কথা, কিন্তু সেরকম কিছুই হয় না। বরং দুর্জয় রুমের লাইটটাও জ্বেলে দিয়ে ফের দেখে রুমটাকে। এলোমেলো বিছানার চাদর, ভাঙা আসবাবপত্র, মেঝেতে পড়ে থাকা ফল কাটার ছুরি এবং কয়েক বিন্দু তাজা রক্ত। যেন কোনো ধ্বংসলীলা চলেছে এই রুমে। পরিস্থিতি আন্দাজ করতে অসুবিধা হয় না দুর্জয়ের। তার দৃষ্টি স্থির মেঝেতে পড়ে থাকা ছুরি এবং রক্তের পানে। বাণী যে প্রতিরক্ষার চেষ্টা করেছিল তার জলজন্ত প্রমাণ এই ছুরিটা, কিন্তু ছুরিতে লেপ্টে থাকা এবং মেঝেতে পড়ে থাকা সেই বিন্দু বিন্দু রক্তগুলো কার তা ঠিক জানা নেই দুর্জয়ের। ধীর পায়ে এগিয়ে গিয়ে মেঝেতে এক হাঁটু গিরে বসে পড়ে দুর্জয়। এক বিন্দু রক্ত নিজের তর্জনী আঙুলের ডগায় তুলে সেই পারে তাকিয়ে প্রশ্ন করে, কার রক্ত তুমি? বাণী তালুকদারের নাকি অজ্ঞাত কোনো জানোয়ারের? ওপরে ওপরে দুর্জয় যথেষ্ট ঠান্ডা স্বরে প্রশ্নটুকু উচ্চারণ করলেও ভেতর ভেতর তার হৃদযন্ত্র উন্মাদ আচরণ করছে। হিরণ নামক ওই কালটাকে কখনোই দেখেনি দুর্জয়, তবুও লোকটার প্রতি এক বুক ঘৃণা মনে পুষে রেখেছে সে। কাপুরুষটা আবার বাণীর সঙ্গে কি করতে পারে সে আশঙ্কা ক্ষণে ক্ষণে দুর্জয়কে নিস্তেজ করে তুলছে। সেই নিস্তেজ ভাবটা কিছু মুহূর্তের জন্য তার মস্তিষ্কেও হানা দেয়। তাই তো সে ভুলে বসে অতি গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, কিন্তু হঠাৎ তা মনে পড়তেই সে দ্রুত উঠে দাঁড়ায়। ত্রস্ত পায়ে ঘর ছেড়ে বেরিয়ে তাকায় বাড়ির পূর্ব পাশের দেয়ালটার দিকে। সাদা দেয়ালটা আড়াল হয়ে আছে সাদা এবং গোলাপি বাগান বিলাসের বিস্তৃত ডালপালার ফলে। সেই ডালপালার মধ্যেই অতি সাবধানে এবং আড়ালে লুকায়িত আছে একটা সিসিটিভি ক্যামেরা, যা এক সপ্তাহ পূর্বেই দুর্জয়ের আদেশে ইনস্টল করা হয়েছে। এই সিসিটিভি ক্যামেরাই এখন শেষ ভরসা। এর সাহায্যে হিরণ পর্যন্ত পৌঁছতে সক্ষম হলেই কেবল বাণী মিলবে। ভাবনাটুকু মস্তিষ্কে উকি দিতেই আচমকা বাড়ির পেছন হতে কিছু শুকনো পাতার মর্মরে শব্দ ভেসে আসে। দুর্জয় সতর্ক হয়, কালো রঙের পিস্তলটা হাতে নিয়ে সাবধানে শহীদ সে বাড়ির পেছন দিকে পৌঁছায়। কিন্তু মাটির উপর মাথা চেপে ইলিয়াসকে উঠে বসতে দেখে সে ইলিয়াস! আশঙ্কা দুর্জয়ের কণ্ঠ শুনে ইলিয়াস বহু কষ্টে ভারী মাথা নিয়ে চোখ তুলে তাকায়, অতঃপর অপরাধী গলায় বলে, স্যার, আম সরি স্যার। আমি কিছু বুঝে ওঠার আগেই কেউ পেছন থেকে জোরে মাথায় আঘাত করে আমার। আর কিছু মনে নেই আমার স্যার। স্যার, ম্যাম ঠিক আছেন? ও নেই। ঝপঝপিয়ে বৃষ্টি নেমেছে ধারাপটে। গাড়ির ফ্রন্ট সিটে নীরবে বসে থাকা বাণীর মাথা নত, বুকটা শঙ্কায় দুরু দুরু করছে। হিরণ তাকে বাড়িতে না নিয়ে অন্য কোথাও নিয়ে যাচ্ছে, এই চিন্তাটা তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। এই অন্য কোথাওটা কোথায় তা বাণীর জানা নেই, তবে সে নিশ্চিত হিরণ এত কিছুর পর বাণীকে আস্ত রাখবে না। এই মুহূর্তে বাসায় গেলে যে বনি বাণীর বুকে লেপ্টে রবে তা হিরণ ভালো করেই জানে। তাই হয়তো নিজের খায়েশ মেটানোর জন্যই এই অন্য কোথায়ের অপেক্ষা। বনি যেন হিরণের আক্রোশের মাঝে বাধা হতে না পারে, সেই জন্যই এই অভিনব পদ্ধতি। দীর্ঘ হাইওয়ে এবং জঙ্গলের ন্যায় জায়গা পেরিয়ে একটা দোতলা বাসার সামনে এসে গাড়ি থামায় হিরণ। মূল শহর থেকে দূরে শুনশান নীরবতায় আচ্ছন্ন জায়গার মধ্যে এই বাড়িটি হিরণের ব্যক্তিগত প্রপার্টির অংশ। বৃষ্টি হতে রক্ষা পাওয়ার জন্য বাড়ির সামনে স্টোরবক্সের ভেতর একটা ছাতা সবসময় মজুদ থাকে। সেখান থেকে কালো রঙা ছাতাটা হাতে নিয়ে তা মেলে গাড়ি ছেড়ে নামে হিরণ। অপর পাশে গিয়ে নীরবে গাড়ির দরজা খুলে ছাতা ধরে দাঁড়িয়ে রয়, অপেক্ষা করে বাণীর বেরিয়ে আসার। বাণীর সময় নেয়, মনকে বুঝ দেয় কেউ তাকে বাঁচাতে আসবে না, কোনো পথ খোলা নেই তার কাছে। আরো একবার হিরণের কাছে বন্দি সে। তপ্ত নিঃশ্বাস ছেড়ে বাণী ঝিমধরা শরীরটাকে টেনে গাড়ি ছেড়ে নামে। হিরণের ধরে রাখা মাথার উপরের ছাতাটাকে বিন্দুমাত্র তোয়াজ্ঞা না করে সে এলোমেলো পায়ে বাড়ির পথে হাঁটা ধরে। লম্বা শাড়ির আঁচলটা মাটিতে লুটিয়ে রয়েছে। বাণীর এমন বেখাপ্পা হাঁটার ধরন দেখে হিরণ দ্রুত গাড়ির দরজা আটকে পায়ে হেঁটে এগিয়ে গিয়ে শাড়ির আঁচলটা পেছন হতে নিজের হাতে তুলে নেয়। হাত বাড়িয়ে ছাতাটা আরেকটু মেলে বাণীর মাথার উপর ধরে। বাণী একটু টু শব্দ করে না। নির্দিষ্ট ছাতাটা বাণীর ওপর ধরার ফলস্বরূপ হিরণ বৃষ্টির হাত থেকে রক্ষা পায় না। কাক ভেজা হয়ে ঘরে প্রবেশ করে। ঘরে পা রাখতেই বাণী অত্যন্ত ঠান্ডা গলায় প্রশ্ন করে,
শাস্তির পালা, তাই না? শাস্তি হিসেবে আমাকে চাই, তাই তো? কি করব? উপরে যাব নাকি এখানেই বলুন? কৃতদাসীর জন্য আজ কি অপেক্ষা করছে জানতে আগ্রহী আমি। মলিন মুখে ঠান্ডা শটটা হিরণ নীরবে শোনে। অতঃপর দরজা লক করে হাতের ভেজা ছাতাটা ফ্লোরের উপর রেখে বানের দিকে এগিয়ে যায়। বাণী নিশ্চল ভঙ্গিতে দাঁড়িয়ে রয়। হিরণ এসে কোনো কথা না বলে বাণীকে পাজা করে তুলে উপরের দিকে হাঁটা ধরে। বাণী বাধা দেয় না। ইঞ্জিন চালিত রোবটের ন্যায় নীরব রয়। ওপর তলার 3টি বেডরুমের কেবল একটাতেই প্রয়োজনীয় ফার্নিচার রয়েছে। সেই রুমটাতেই বাণীকে নিয়ে প্রবেশ করে হিরণ। বাণীকে বিছানায় নামিয়ে দরজাটা লক করে দেয়। অতঃপর ভেজা কাপড়েই লেদারের সিঙ্গেল সোফাটায় গিয়ে বসে। দৃষ্টি তার বাণীর দিকে নিবদ্ধ। বিছানার ওপর পা তুলে হাঁটু মুড়ে বসে রয়েছে দৃষ্টি নত করে রাখা দেহের মালিক। মলিন মুখটা তুলে এক মুহূর্তের জন্য তাকাচ্ছে না হিরণের পানে। হিরণ সেই আশাও রাখেও না। নিজের উপর হিরণের স্ত্রীর দৃষ্টি না তাকিয়ে অনুভব করতে পারছে বাণী। আর যতবার এই ব্যাপারটা উপলব্ধি করছে ততবারই সে শরীরটা আরো গুটিয়ে নিচ্ছে। সময় গড়ায়। বাণীও মাথা তুলে তাকায় না, আর হিরণও নিজের দৃষ্টি ফেরায় না। এতক্ষণ ধরে বাণী পাথর বলে থাকলেও ধীরে ধীরে তার সত্তা নরম রূপ ধারণ করে। নিজের প্রতি আফসোসে তার বুক ফেটে কান্না পায়। সেই কান্না দমানোর চেষ্টায় সে নিজের ঠোঁটে ঠোঁট চেপে রাখে, কিন্তু তাতেও লাভ হয় না। উল্টো তাতে ঠোঁট জোড়া তার টলমল চোখের সঙ্গে তাল মিলিয়ে মৃদু কেঁপে কেঁপে ওঠে। বিষণ্ণ অনুভূতি যখন সহ্য সীমার বাহিরে চলে যায়, তখন দুঃখগুলো লোনা পানি হয়ে টপটপ করে চোখ থেকে বেরিয়ে আসে। অশ্রুসিক্ত দৃষ্টি নত রেখেই বাণী অস্ফুটে বলে ওঠে, মেরে ফেলুন, তবু আমাকে আর ছুবেন না প্লিজ। হিরণ এতক্ষণ বাণীকে পরখ করতে করতে ঘোরে ডুব দিয়েছিল। বাণীর কণ্ঠস্বর তার কর্ণকুহরে পৌঁছতেই সে বলে ওঠে। বাণী একইভাবে দৃষ্টি নত রেখেই শব্দহীন কান্নার দমকে কম্পিত স্বরে বলে, আই হেট মাইসেলফ বিকজ অফ ইউ। নিজেকে আপনার থেকে বাঁচাতে না পারার যন্ত্রণায় আমার নিঃশ্বাস আটকে আসছে। দয়া করুন, ডোন্ট টাচ মি এগেইন। শেষের কথাটুকু বলার সময় বাণী ফুপিয়ে ওঠে। হিরণ কিছু বলে না, নীরবে উঠে যায়। নিজ থেকে একটা কাচের গ্লাস ভর্তি পানি এনে তা বাণীর দিকে এগিয়ে ধরতেই বাণী ক্ষুব্ধ হয়। তীব্র ঘৃণা ভরা ক্রোধে সে সেই গ্লাসটা হাতে নিয়ে সজোরে ছুঁড়ে মারে হিরণের দিকে। আক্রোশ মিশ্রিত স্বরে বলে, দূরে থাকতে বলেছি না? আচমকা আক্রমণ সামলে ওঠার জন্য হিরণ পাশ ফিরতে নিলেও শেষ রক্ষা হয় না। কাচের গ্লাসটা দ্বারা তীব্র বেগে চোখের এক পাশে আঘাত লাগে। মুহূর্তেই হিরণের মস্তিষ্ক এক মুহূর্তের জন্য ব্ল্যাক আউট হয়। চোখের সামনে সব ঝাপসা হয়ে আসে। এক হাতে চোখের পাশটা চেপে ধরতেই উপলব্ধি করে সেখান থেকে গলগলিয়ে তরল রক্ত বের হচ্ছে। এতদূর টের পেতে না পেতেই পরপর 2-3টে তীব্র আঘাত ফের অনুভব করে সে পিঠে। বাণী এখনো থামেনি, আঘাত চালিয়ে যাচ্ছে। বিছানার সাইড ক্যাবিনেটের উপর হতে কাচের তৈরি যে কটা শোপিস পেয়েছে সব কটা হিরণের দিকে ছুঁড়ে মেরেছে চিৎকার করে। আই হেট ইউ। তদুর বলে এসে ত্রস্ত পায়ে বিছানা ছেড়ে নেমে দরজার দিকে এগিয়ে যেতে নিলেই হিরণ ঝাপসা চোখ ছেড়ে বাণীকে দরজার সঙ্গে চেপে ধরে। শেষিয়ে বলে, মারো কাটো যা ইচ্ছা করো, তবে বাহিরে পা দেওয়ার অনুমতি নেই তোমার। বাণী দু হাতে হিরণের বুকে ধাক্কা মারে, ক্ষুব্ধ সরে শুধায়, মরতে পারেন না আপনি? মরে আমাকে আর আমার মেয়েকে শান্তি দিতে পারেন না? ওপরওয়ালা কি আপনাকে দেখে না? হিরণ বাণীর চোখের পানে তাকিয়ে রয়। কোনোটার যন্ত্রণা বেশি বুঝতে পারছে না। চোখের পাশের ক্ষতটার নাকি বুকের ক্ষতটার। যন্ত্রণাটুকু মনে লুকিয়ে রেখে সে শীতল গলায় প্রশ্ন করে, আমি মরলে তুমি খুশি হবে? কোনো সন্দেহ আছে তাতে? সরি, তোমার এই ইচ্ছেটা পূরণ করা আমার পক্ষে সম্ভব নয়। তোমার জন্য আমি মারতে রাজি আছি, তবে মরতে নয়। বহু কিছু পেরিয়ে তোমাকে পেয়েছি। মরে গেলে আফসোস বুকে রয়ে যাবে। আপনি আমায় আদৌ পেয়েছেন? ইলিয়াসের কথা মতো বাড়ির সীমানার বাহিরে রাস্তার অপর পাশে ঝোপঝাড়ের আড়ালে কিছুটা খুঁজতেই আসামকেও চেতনাহীন অবস্থায় খুঁজে পায় দুজন। তাকেও কেউ মাথায় আঘাত করেছিল। আহত দুজনকে একটা ওভারটেকে হসপিটালে পাঠানোর ব্যবস্থা করে সে। অতঃপর কাউকে কল করে বলে দরজা জানলার লক ফিক্স করার জন্য লক সঙ্গে নিয়ে যেন তার দেওয়া অ্যাড্রেসে এসে পৌঁছায়। মেরামত করার লোক এসে পৌঁছতেই তাকে কাজে লাগিয়ে নিজের গোপন রুমটায় গিয়ে একটা ল্যাপটপ কোলে নিয়ে বসে দুর্জয়।
দ্রুত ভঙ্গিতে দুহাত চালিয়ে সিসিটিভির ফুটেজের রেকর্ড ওপেন করে। রেকর্ডিংটা টেনে টেনে দেখতে থাকে সে। আশমুকা একটি জায়গায় এসে ভিডিও প্লেব্যাক স্পিডটা স্লো করে। গভীর মনোযোগপূর্ণ দৃষ্টিটা দিয়ে মুখ বাঁধা একজনকে ভালো করে পরখ করে। মুখ বাঁধা লোকটা পেছন থেকে এসে উঠোনে দাঁড়িয়ে থাকা ইলিয়াসের মাথায় প্রথমে আঘাত করে। ইলিয়াস মাটিতে লুটিয়ে পড়তে সে কাউকে কল করে। কিছুক্ষণের মধ্যেই বাড়ির সামনে একটি মাইক্রো গাড়ি এসে থামে সাদা রঙের। গাড়ি হতে নেমে আসে আরো 7-8 জন লোক, প্রত্যেকেই মাস্ক পরিহিত। তারা মিলে ধাক্কে দরজা ভেঙে বাড়ির ভেতর প্রবেশ করে। তারপর ঠিক 9 মিনিটের মাথায় 3 জন বের হয়ে মাইক্রোতে উঠে বসে। এর পরপরই আরো 2 জন লোক বাণীকে টেনে ঘর থেকে বের করে। 2 বাহু চেপে ধরে তাকে টেনে হিস্ট্রে নিয়ে যেতে থাকে মাইক্রোর দিকে। দুর্জয় নীরব দৃষ্টি মেলে দেখে বাণীর যথাসম্ভব প্রতিরোধের চেষ্টা। বাণীর চোখে মুখে ফুটে ওঠা ভয় আর আতঙ্ক, কোনো কিছুই তার দৃষ্টি এড়ায় না। বাণী আশেপাশে কোনো কিছু না পেয়ে নগ্ন পায়ে উঠোনের মাটি খাবলে খোঁড়ার চেষ্টা চালাচ্ছে। এই টানা হেঁচড়ার মাঝে বাণীর শাড়ির আঁচলটা অসাবধানবশত কাঁধ থেকে পড়ে যায়। অসংলগ্ন দৃশ্যটুকু দেখতেই দুর্জয়ের অপ্রস্তুত হয়ে পড়ে। সঙ্গে সঙ্গে ভিডিও টেনে সামনের দিকে যায় সে। বাণীকে মাইক্রোতে তুলে ফেলার পর 3টে লোক ফের উঠোনে ফিরে আসে। তাদের মধ্যে একজনের আদেশ মতো বাকি 2 জন ইলিয়াসকে টেনে বাড়ির পেছন দিকে নিয়ে যায়। অতি দ্রুত কাজটা শেষ করেই তারাও সে মাইক্রোতে চেপে বসে। দুর্জয় এই পর্যায়ে ভিডিও পজ করে জুম করে মাইক্রোর নাম্বার প্লেটটা দেখার ট্রাই করে, কিন্তু গাড়িটা উঠোনের বাইরে হওয়ায় নাম্বার প্লেটটা স্পষ্ট বোঝা যাচ্ছে না। দুর্জয় ফোন বের করে কারোর নাম্বারে কল করে। কলটা রিসিভ হতেই সে স্পষ্ট গলায় আদেশ করে, একটা গাড়ির ছবি পাঠাচ্ছি, নাম্বার প্লেট স্পষ্ট নয়। বিকেল 5টা 37 মিনিটের ঘটনা। ইচ্ছে নগরের কোনো রুট হয়ে গাড়িটা কোথায় গিয়ে পৌঁছেছে সম্পূর্ণ ডিটেলস আমি জানতে চাই। শহরের সকল রোডের সিসিটিভি ফুটেজ চেক করো অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল। আর কেসটা কনফিডেন্সিয়াল, সেই অনুযায়ী কাজ করো। সময় রাত 9টা 13। প্রকৃতিতে তখন চলছে প্রলয়কারী তাণ্ডব। বাতাসের প্রকোপে ওয়াশরুমের এক কোণার ছোট্ট জানলার থাই গ্লাসটা কেমন কেঁপে উঠছে একটু পরপর। নিশি ঝড়ের ডাক এবং জানলার এরকম কেঁপে ওঠার শব্দ শুনে মনে হচ্ছে বুঝি কোনো অশরীরী ডাকছে বাহিরে। প্রকৃতি যখন তাণ্ডবে মত্ত তখন এক ঝাড় বাণীর মুখে ছুটিয়ে আয়নার পানে তাকায় হিরণ। চোখের পাশের ক্ষত স্থান হতে এখনো তরল রক্ত ঝরছে। সেই রক্ত হিরণের গাল বেয়ে টুপটুপ করে সিঙ্কের ওপর পড়ছে। অতঃপর পানির কল হতে বহমান পানির সঙ্গে মিলে যাচ্ছে। হিরণ নীরবে এই দৃশ্যটুকু পরখ করে। এক দীর্ঘশ্বাস ফেলে ফার্স্ট এড বক্স হতে একটা কাচের মাথায় কিছুটা তোলা ছিঁড়ে তারকে সেটা তরল স্যানিটাইজারে ডুবিয়ে আংশিক ভিজিয়ে নেয়। অতঃপর কাচের সাহায্যে তুলোটা কাটা জায়গায় ছোঁয়ায় পরিষ্কারের উদ্দেশ্যে। সঙ্গে সঙ্গে কাটা জায়গাটা এক প্রকার কামড়ে চলে ওঠে, কিন্তু হিরণ সেই যন্ত্রণাটুকু অবলীলায় সহ্য করে নেয়, টু শব্দও করে না। এসব সামান্য কাটাছিঁড়া তাকে যন্ত্রণা দিতে সক্ষম নয়। উল্টো বাণীর থেকে পাওয়া প্রতিটি আঘাতকেও হিরণ সযত্নে লালন করে। সেগুলোর দাগ শরীরে বয়ে বেড়ানোর মাঝেও সে শান্তি পায়। চোখের পাশের ক্ষতটা পরিষ্কার করে সেখানে আপাতত ব্যান্ডেজ করে হিরণ। এই কাজটুকু শেষ করে হাত ধোয়ার জন্য সিঙ্কের সামনে সামান্য ঝুঁকতে নিলেই পিঠে কিছুটা জ্বালা অনুভব করে সে। সঙ্গে সঙ্গে সে একপাশে ফিরে আয়নার পানে তাকিয়ে দেখে হালকা আকাশি রঙা শার্টের পেছনের দিকটা ভেদ করে লাল রক্ত দেখা যাচ্ছে। হিরণের মনে পড়ে যায় যে বাণীর রাগের বশে যখন কাচের শোপিস গুঁড়ো করছিল সেগুলো এসে তার পিঠে লেগেছিল। এতক্ষণ পিঠের দিকে হিরণের মনোযোগ ছিল না বিধায় খেয়াল করেনি সে, কিন্তু এখন খেয়াল হতেই সঙ্গে সঙ্গে সে গায়ের শার্টটা খুলে ফেলে। যতদূর সম্ভব পিঠের ক্ষতটাও পরিষ্কার করে নেয় সে। ফ্রেশ হয়ে অর্ধ উদম দেহ নিয়ে ওয়াশরুম থেকে বের হতেই হিরণ আগে এক পলক বিছানায় বসে থাকা শাড়ি পরিহিত নারীকে দেখে নেয়। দেখে নিজের চোখ দুটো জোড়ায়। কলাপাতার ন্যায় সরু দেখতে হালকা চারুর ও সাদা রঙের মিশেলের শাড়িটা খুব মানিয়েছে। হিরণের মনের কোণে এক সুপ্ত ইচ্ছে ছিল জীবনে একবার অন্তত বাণীকে শাড়িতে দেখা, কিন্তু মুখ ফুটে সেই ইচ্ছের কথা কখনো প্রকাশ করা হয়নি তার। আর আজ যখন সেই ইচ্ছে পূরণ হয়েছে তখন চোখ ফিরানো দেয়। হুট করে হিরণের খুব জানতে মনে চায় কে সেই ব্যক্তি যার কথায় বাণী শাড়ি পরেছে। বাণী ঘাড় ঘুরিয়ে হিরণকে দেখে, দৃষ্টি স্থির হয় হিরণের চোখের পাশের কাটা জায়গায়। সঙ্গে সঙ্গে তার ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে ওঠে। পৈশাচিক আনন্দ অনুভব করে সে।
বাণীর হাসি দেখে হিরণ নীরবে সোফায় গিয়ে বসে। এই হাসিটুকু দেখার জন্য আরো হাজারটা ঘা সহ্য করতে রাজি আছে সে। প্যান্টের পকেট থেকে ফোন বের করে সে একজনকে কল করে। কাট কাট গলায় প্রশ্ন করে, কোথায়? বনি ঘুমিয়েছে? এত দূর শুনতেই বাণী নিশ্চিত হয় ফোনের অপর পাশের ব্যক্তিটাই বাদ। হিরণ আবারও প্রশ্ন করে, শমশের মজুমদারের ব্যবস্থা করা হয়েছে। তোমার ম্যাডামের সাহায্যকারীর নাম পরিচয় বের করো ওর পেট থেকে। এতটুকু শুনতেই বাণী বিস্ফোরিত দৃষ্টি মেলে তাকায়। হিরণও বাণীর দিকে তাকিয়েছিল। বাণীকে এমনভাবে তাকাতে দেখিও সামান্য হাসে। সেই হাসি দেখে বাণীর কাজ চলে যায়। হিরণ ফোন রাখতেই বাণী বলে ওঠে, কেউ সাহায্য করেনি আমাকে। আচ্ছা, হিরণ যে বাণীর কথা বিশ্বাস করেনি তা বাণী ভালো করেই জানে। সে আবার চেঁচিয়ে ওঠে, বললাম তো আমাকে কেউ সাহায্য করেনি। আচ্ছা, বিশ্বাস করছেন না কেন আমাকে? ঘুমাও বানি। বাণী হিরণের কথার তোয়াক্কা করে না। সে খুব মিশ্রিত দৃষ্টি নিয়ে হিরণের পানে তাকিয়ে রয়। হিরণ এবার ফোন রেখে চোখ তুলে তাকায়। স্বাভাবিক গলায় বলে, পালানোর আগে এবং কারোর সাহায্য নেওয়ার আগে ভাবা উচিত ছিল তোমার। এর দায়ভার আমার না। ঘৃণা করি আপনাকে। এক এক করে আমাকে ঘৃণা করার কারণগুলো বলো তো, গুনে দেখি তোমার কাছে আমাকে ঘৃণা করার কয়টা কারণ রয়েছে। আমার ভাইয়ের খুনি হিসেবে আপনাকে আমি ঘৃণা করি। হিরণ হাতের আঙুলের সাহায্যে কারণ গণনা শুরু করে। আমাকে জোর করে বন্দি করে রাখার জন্য আপনাকে ঘৃণা করি। আনিসুজ্জামান তালুকদারের থেকে আমাকে পণ্যের মতো কিনে নেওয়ার কারণে আপনাকে আমি ঘৃণা করি। আপনার লাইফস্টাইলের জন্য আপনাকে ঘৃণা করি। ঘরের বাইরে আপনার অনৈতিক কর্মকাণ্ডের জন্য আপনাকে ঘৃণা করি আমি। কাফের আপনি। রবের অস্তিত্বে বিশ্বাস নেই আপনার, তাই ঘৃণা করি। আর আর আমাকে যেই 2 বার রেপ করেছেন সেই জন্য ঘৃণা করি। এতদূর বলে বাণী আর বলার মতো কিছু খুঁজে পায় না। ঘন ঘন নিঃশ্বাস নিতে থাকে সে। হিরণ অবাক হয়ে বলে, মাত্র 7টা কারণ? আমি তো ভেবেছি 1000টা কারণের লিস্ট ধরিয়ে দিবি তুমি। বাণীর কাছে হিরণকে ঘৃণা করার অগণিত কারণ রয়েছে, কিন্তু আপাতত এই কয়েকটা কারণ বলেই সে নীরব হয়ে গিয়েছে। আর কিছু বলতে ইচ্ছে করছে না তার। হিরণ এবার হেসে বলল, তোমার কাছে আমাকে ঘৃণা করার জন্য 7টা কারণ রয়েছে, অথচ আমার কাছে তোমাকে ভালোবাসার পেছনে কোনো কারণ নেই। কি অদ্ভুত। বাণীর এসব কথা শোনার আগ্রহ নেই। সে একটা কাঁথা টেনে মাথা পর্যন্ত ঢেকে শুয়ে পড়ে। মনে নতুন ভয় হানা দিয়েছে তার। ওই শমশের নামক লোকটা যদি মুখ খোলে, দুশ্চিন্তা বাণীর বুক কামড়ে ধরে। আরো একবার সে কারো বিপদের কারণ হতে রাজি না। আরো একবার সে মৃত্যুর কারণ হতে রাজি না। হেডকোয়ার্টারে পৌঁছতেই দুর্জয়কে জুলফিকারের কেবিনে ডাকা হয়। দুর্জয় কেবিনে প্রবেশ করতেই দেখে সেখানে আগে থেকেই সাইফ, সাদাত, ফারদিন, জুনায়েদ উপস্থিত রয়েছে। দুর্জয়কে দেখতেই জুলফিকার থমথমে গলায় বলে, সেল নং A3-তে থাকা টেররিস্টদের একজনের ডেথ হয়েছে। দুর্জয় কপাল কুঁচকে তাকায়। এটাই সে ইমার্জেন্সি কেস। হুট করে একজন বন্দি টেররিস্টের মৃত্যু। বিষয়টা শুনতে যতটা স্বাভাবিক লাগছে, বাস্তবিকভাবে ততটা স্বাভাবিক নয় তা দুর্জয় নিশ্চিত। সে আগ্রহী দৃষ্টি নিয়ে তাকাতেই জুলফিকার ফের বলে ওঠে, ওই টেররিস্ট মুখ খুলতে রাজি হয়েছিল, তবে ওর শর্ত ছিল শুধু আমাকেই ও সবটা জানাবে। কিন্তু দুঃখের বিষয় হলো আমি সেলে পৌঁছে ওকে মৃত অবস্থায় পাই। ক্যান ইউ গেস দ্য সিচুয়েশন দুর্জয়? কেউ একজন চায় না আমরা কিছু জানতে পারি, আর সেই কেউ একজনটা আমাদের মধ্যেই কেউ। স্যার, আই এম সরি, কিন্তু আমাদের মধ্যে কোনো একজন প্রতারক হলে আমি সন্দেহের তালিকায় সর্বপ্রথমে কর্নেল জুবায়ের শিকদার স্যারকে রাখবো। ওনার আচরণ এবং এই কেস রিলেটেড বিভিন্ন ডিসিশন অত্যন্ত সন্দেহজনক। জুলফিকার এবং দুর্জয় নীরবে সাইফের কথা শুনে। তারা এই ব্যাপারে কোনো প্রতিবাদ করে না, কারণ তাদের মাথায় সন্দেহের তালিকায় এই নামটা এসেছে। সাদাত বলে, আমি লেফটেন্যান্ট সাইফের সঙ্গে একমত। মোদ্দা কথা হলো এখন কাউকেই সম্পূর্ণ বিশ্বাস করা যাবে না। এই অপারেশন রিলেটেড প্রতিটা ইনফরমেশন এখন নিজেদের মধ্যেও কনফিডেন্সিয়াল রাখতে হবে আমাদের। গুরুত্বপূর্ণ সকল ইনফরমেশন সবার আগে আমি অথবা মেজর দুর্জয় ছাড়া অন্য কাউকে জানাবে না। স্যার, প্রতারককে সেটা আগে জানা কি বেশি গুরুত্বপূর্ণ না? একটা উপায় আছে। কি?
সময় মতো প্ল্যান জানিয়ে দিব সবাইকে। এক এক করে সবাই জুলফিকারের কেবিন থেকে প্রস্থান করলে দুর্জয় বেরোনোর জন্য পা বাড়ায়। জুলফিকার সেই মুহূর্তে তাকে পিছু ডাকে। আই নিড টু টক টু ইউ দুর্জয়। ফিনফিনে বাতাস বইছে চারদিকে। 13 তলা উঁচু দালানের ছাদ হতে রাতের টিমটিম আলোর শহরটা দেখছে একজোড়া চোখ। এই তো আর কিছুক্ষণ, তারপরেই এই দালানের নীরবতা ভেঙে যাবে। সবাই মিলে হন্যে হয়ে খুঁজে বেড়াবে এক পাগলকে। পাগলই তো, একা একা কথা বলা, ওঠার তীব্র ভয় নিয়ে মিয়ে যাওয়া, বিষণ্ণ মনে সারাদিন চার দেয়ালের মধ্যে বন্দি থাকাটা হয়তো পাগলেরই লক্ষণ। না হয় কি সবাই মিলে তাকে বারবার ধরে বেঁধে ওই সাইকিয়াট্রিস্টের কাছে নিত। পাতলা টপের ওপর কালো জ্যাকেট আর একটা প্লাজো পরিহিত নারী নির্ভীক ভঙ্গিতে ছাদের রেলিংয়ে বসে এইসবই ভাবছিল। হুট করে এক দমকা হাওয়া এসে তাকে ছুঁয়ে যায়। খুলে রাখা চোখ জোড়ার সঙ্গে সঙ্গে বুঝে আসে। চোখের সামনে ভেসে ওঠে অতীত, যেবার সে প্রথম ও শেষবারের মতো সিনেমা দেখতে হয়ে গিয়েছিল। সঙ্গে ছিল ওই প্রেমিকরূপী প্রতারক। সিনেপ্লেক্সে তখন 2013 সালে রিলিজ প্রাপ্ত সিনেমা আশিকি 2 এর জন্য উপচে পড়া ভিড়। 10 বছর আগে রিলিজ প্রাপ্ত একটা রোমান্টিক সিনেমা এত হাইট দেখে সায়েন্স ফিকশন প্রেমিক রুহি খুব কৌতূহলী ছিল। এত ভিড়ের মধ্যে আব্রাহাম তার হাত চেপে কোল্ড ড্রিঙ্কস সহ হাবিজাবি কিনে সিনেমা হলে প্রবেশ করেছিল। মুভি চলমান অবস্থায় আব্রাহাম কেবল একবার বলেছিল এই মুভির জোকসবক্স তার খুব প্রিয়। সেদিন রাতেই রুহি নিজের ফোনে আশিকি 2 এর সম্পূর্ণ জুকবক্স ডাউনলোড করে ফেলে। সেই জুকবক্স প্রেমিক রুহির জীবনে আর না থাকলেও জুকবক্সটা এখনো তার ফোনে রয়ে গিয়েছে। অতীতের ভাবনা ছেড়ে রুহি বর্তমানে ফেরে। চোখ খুলে ফোনটা হাতে নিয়ে ডাউনলোড লিস্ট হতে আব্রাহামের প্রিয় জুকবক্স প্লে করে নীরবে বসে রয়। আচমকা নিজের পাশে কারো অস্তিত্ব টের পেতেই সে ঘাড় ঘুরিয়ে তাকায়। তার থেকে এক হাত দূরেই রেলিংয়ের ওপর কালো টি শার্ট পরিহিত এক যুবক বসে রয়েছে। যুবকের দৃষ্টি রুহির পানে নিবন্ধ, মুখ ভঙ্গি নির্লিপ্ততা। রুহি সেই নির্লিপ্ততা মুখ পানে চেয়ে রয় অনেকটাক্ষণ। দুজনের মধ্যে এক অসীম শূন্যতা সহ দূরত্ব, যে দূরত্বটা কেবল এক বিষণ্ণতার সুতোই দুজনকে বেঁধে রেখেছে। রুহি মলিন গলায় প্রশ্ন করে, আমি কি পাগল হয়ে গিয়েছি? নিষ্ঠুর যুবক নিরুত্তর হয়। রুহি উত্তরের অপেক্ষা করে না, সে আপন মনে বলতে থাকে, আম্মু আব্বু শুধু বলে আমি অসুস্থ, সাইকিয়াট্রিস্টের কাছে গেলেই নাকি সুস্থ হয়ে যাব, কিন্তু আমি তো জানি আমি সম্পূর্ণ সুস্থ। এবারও সেই যুবক নিরুত্তর হয়। রুহি এবার কণ্ঠে গোপন দীর্ঘশ্বাস মিশিয়ে প্রশ্ন ছড়ে, প্রতারণা করাটা কি খুব জরুরি ছিল? নিষ্প্রভ কণ্ঠে শেষ প্রশ্নটা করে রুহি। সত্যিই কখনো ভালোবাসোনি? প্রশ্নটা করার সময় এক করুণ যন্ত্রণা রুহির হৃদয়ে উথাল পাথাল ঢেউ তোলে। অস্তিত্বহীন এই যুবকের অস্তিত্ব তাকে ক্ষণে ক্ষণে মনে করিয়ে দেয় সে খুব ঠকেছে। আর এই ঠকানোর দায় বুকে নিয়ে যুবকটা পৃথিবীর বুক থেকে হারিয়ে গেল। রুহির শেষ প্রশ্নের উত্তর না দিয়ে যুবকটা ফের হাওয়ায় মিলিয়ে যায়। রুহি একটা দীর্ঘশ্বাস ফেলে নীরবে রেলিংয়ের উপর উঠে দাঁড়ায়। তার একটা গোপন ক্ষত রয়েছে, ঠকে যাওয়ার ক্ষত। এই ক্ষত কখনো সেরে উঠবে না তা রুহি ভালো করেই জানে, কিন্তু এই ক্ষত বয়ে বেড়ানো আর তার পক্ষে সম্ভব হচ্ছে না। তাই তো জীবনের সঙ্গে সন্ধির ব্যবচ্ছেদ ঘটাতে সে কেবল এক কদম বাড়ায়, পেছনে ফেলে যায় ফোনে প্লে করা গানের বিষণ্ণ সুর। 3 ঘন্টা ধরে চলমান তুফানি বৃষ্টির ফলে প্রকৃতির ভ্যাপসা গরমটা হয় মিলিয়ে গিয়েছে। বাতাসে বয়ে বেড়াচ্ছে ভিজা মাটির সুদা গন্ধ। থমথমে নীরব রুমটায় সবেমাত্র ফিলোসাইড। সারাদিনের ক্লান্তির লেশ মাত্র তার চেহারায় লক্ষণীয় নয়। ফ্রেশ না হয়ে সে বিছানায় গিয়ে হেলান দিয়ে বসল। সাদাত এই মুহূর্তে রুমে উপস্থিত থাকলে এ নিয়ে 100টা কথা শোনাতো তাকে, কিন্তু সাদাত মেসের বাইরে থাকায় এই মুহূর্তে তাকে জ্ঞান বিলিয়ে বিরক্ত করার মতো কেউ নেই। বালিশে পিঠ এলিয়ে দিয়ে সাইফ ফোনের ডাটা অন করে। সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন বার টুং টুং শব্দ করে জানান দেয় ইয়াসমিন মোস্তফা হতে পাঠানো খুলতে বার্তা। সাইফ নিশার পাঠানো মেসেজ ওপেন করে। সকাল 11টার দিকে একটা ছবি পাঠিয়েছে, মামের হাস্যোজ্জ্বল ছবি। ছবির সঙ্গে একটা ছোট্ট মেসেজও লিখতে ভুলেনি। Guess what? আম্মু এসেছে। I'm so happy right now. মেসেজের সঙ্গে দাঁত বের করে হাসার এক ইমোজি। সাইফ মেসেজটা দেখে মৃদু হাসে।
স্ক্রোল করে নিচে যেতেই দেখে আরো একটা ছবি। কাসুন্দি দিয়ে কাঁচা আম মাখালো। এটা দুপুর 12টার দিকে পাঠিয়েছে। সঙ্গে লিখেছে, আপনি কাসুন্দি দিয়ে কাঁচা আম মাখা খেয়েছেন কখনো? দুর্দান্ত হয়। আমি বারান্দায় বসে মেঘলা আবহাওয়া দেখছি আর আম্মু হাতে বানানো আম মাখা খাচ্ছি। আপনি খাবেন? সাইফ আরো এক দফা হাসে। এবার আরেকটু স্ক্রল করতেই সে দেখে শেষ মেসেজটা, যেটা বিকেল 4:35 পাঠানো হয়েছে, যেখানে নিশা লিখেছে, আম্মু চলে গিয়েছে, আবার একা হয়ে গেছি। আপনার মন খারাপ মিস ইয়াসমিন? নিশা অনলাইনে ছিল। সে প্রায় সঙ্গে সঙ্গে মেসেজটা সিন করে রিপ্লাই করলো, আপনি ফিরে আসছেন? একটু ভিডিও কলে আসবেন এক্ষুনি। সাইফ মেসেজটা পড়ে সামান্য অবাক হয়। লেফটেন্যান্ট কর্নেলের ভিতু মেয়ে এমন জরুরি তলবে তাকে কেন ভিডিও কলে আসতে বলছে? সাইফ আচ্ছা লিখে রিপ্লাই দিয়ে সামান্য সোজা হয়ে বসে। পরপর নিজেই ভিডিও কল দেয়। নিশা তৎক্ষণাৎ কলটা রিসিভ করতেই সাইফ ফোনের স্ক্রিনে দেখতে পায় একটা হাস্যোজ্জ্বল রমণীর মুখশ্রী। মাথার অর্ধেক চুলগুলো পেছনের দিকে নিয়ে খুব সম্ভবত লেজার দিয়ে আটকালো। উজ্জ্বল মুখখানি একগাল হেসে বলে ওঠে, আপনাকে একটা জিনিস দেখাবো। কথাটুকু বলেই নিশা ব্যাক ক্যামেরা অন করে। লম্বাকৃতির আয়নায় দেখা যায় ফটো এবং স্কার্ট পরিহিত এক নারী, যে ধীর গতিতে হেঁটে সামনের দিকে আগাচ্ছে। সাইফ দৃশ্যটুকু মনোযোগ দিয়ে দেখে। পরপরই সে চাপা সরে চেঁচিয়ে ওঠে, ইয়াসমিন, ফাইনালি! ইয়েস, আমার খুব খুশিতে নাচতে ইচ্ছা করছে। ডোন্ট! এত দ্রুত লাভঝাপ করা পারমিশন কি ফিজিওথেরাপিস্ট আপনাকে দিয়েছে? হুম, কথার কথা বললাম আর কি। আম্মু যাওয়ার পর একা বাসায় বোর হচ্ছিলাম। কি মনে করে একা একা চেষ্টা করতে গিয়ে দেখি নিজে দাঁড়াতে সক্ষম হয়েছি। দেওয়ালে সাপোর্ট নিয়ে হাঁটতেও পারছি ধীরে ধীরে। দ্য ফিজিওথেরাপি ওয়ার্ড ফাইনালি। এটা অত্যধিক খুশির খবরটা কাউকে জানাতে না পেরে পেটে ব্যথা করছিল। আপনাকে প্রথমেই জানালাম। উফ, এক্সাইটমেন্ট চেপে রাখা এত কষ্টকর কাজ। নিশা এক নাগারে কথাগুলো বলে থামে। সাইফের আচমকা বুক কেঁপে ওঠে। 24 বছরের এই জীবনে এই ধরনের অভিজ্ঞতা তার প্রথম। কারো খুশির খবরের প্রথম ভাগিদার সে। খুব ছোট্ট এবং সাধারণ একটা বিষয়, কিন্তু সাইফের মতো শিকড়হীন মানুষের কাছে বিষয়টার গভীরতা অসীম। মুখে কিছু না বললেও তার চোখের কোণে ফুটে উঠল হাসি রেখা। নিশা ক্যামেরা নিচের দিকে ফিরিয়ে বিছানায় বসে আপন মনে বলে ওঠে, আব্বু বাসায় আসুক, আব্বুর সামনে হেঁটে আব্বুকে চমকে দিব, খুব খুশি হবে। আর আম্মুকেও আগামীকাল যে কোনো মূল্যে এখানে আসার জন্য রাজি করাবো। আম্মুকেও সামনে হেঁটে দেখাবো। উফ, রুহিটা যে কবে ঠিক হবে, ও দেখলেও খুব হ্যাপি হতো। সাইফ নিশার হাস্যোজ্জ্বল মুখ দেখে নীরবে ক্ষণিকের জন্য ভুলে বসে যে ফোনের অপর পাশের এই রমণী তার লেফটেন্যান্ট কর্নেলের একমাত্র মেয়ে। কিন্তু পরপরই তার মনে পড়ে যায় বাস্তবতা, মনে পড়ে যায় নিজেদের মধ্যের বিস্তর ফারাক। সাইফের আকাশ কুসুম ভাবনার মাঝে নিশা ফোনের স্ক্রিনের পানে তাকায়। মুহূর্তেই নোটিফিকেশন বারে ভেসে ওঠা একটা মেসেজ দেখে তার দৃষ্টিতে অবিশ্বাস খেলে যায়। সেই দৃশ্য সাইফের দৃষ্টি এড়ায় না। সে কোনো প্রশ্ন করার পূর্বেই নিশা হাত থেকে ফোনটা ফেলে দিয়ে চেঁচিয়ে ওঠে। দ্রুত ছুটে যায় রুমের বাইরে। সাইফ ব্যস্ত হয়, গলায় একরাশ চিন্তা ঢেলে দিয়ে চেঁচিয়ে প্রশ্ন করে, ইয়াসমিন, ঠিক আছেন আপনি? ইয়াসমিন, শুনতে পাচ্ছেন? হ্যালো? ফোনের অপর পাশ থেকে কোনো জবাব না আসায় সাইফের চিন্তার পরিমাণ গাঢ় হয়। সে হাত ঘড়িটা একবার দেখে নেয়। স্যার তো মেজরের সঙ্গে বেরিয়েছেন তার জানা মতে। বাসায় ফিরতে নিশ্চয়ই দেরি হবে। এমন অবস্থায় যদি ওই ভীত মেয়েটার কোনো বিপদ হয়ে থাকে। সাইফার একদণ্ড অপেক্ষা করে না। ফোন কেটে পকেটে ভরে নিয়ে দ্রুত বের হয়। যাওয়ার পথে জুনাইদের থেকে বাইকের চাবিটা নিতেও ভুলে না। ঘড়ির কাঁটা ছুটে চলেছে অলস ভঙ্গিতে। বিছানায় গুটি-সুটি মেরে ঘুমিয়ে আচ্ছন্ন নারী হঠাৎ কেঁপে ওঠে। স্বপ্নের রাজ্যে তাকে তাড়া করে বেড়াচ্ছে তীব্র ভয়। অতীতে তাকে সাহায্যকারী শাহ তালুকদারের পরিণতি চারদিকে আতঙ্কভাব ছড়িয়ে দিচ্ছে। বিষাক্ত শ্বাসরুদ্ধকর স্বপ্নের ইতি করতেই বাড়ি ধরফড়িয়ে উঠে বসে। ভাইয়ার লাশটা এখনো তার চোখে ভেসে আসছে। আতঙ্কে বিভোর বালির ঘোর ভাঙে পিঠে কারো আলতো হাতের ছোঁয়ায়। সে চৌকিতে পাশ ফিরে তাকায়। হিরণের মুখ দর্শন হতেই সে চমকে ওঠে।
এক ঝটকায় নিজের পিঠ হতে হিরণের হাত সরিয়ে ফেলে। হিরণ তাতে তেমন কোনো প্রতিক্রিয়া দেখায় না, শান্ত গলায় প্রশ্ন করে, খারাপ স্বপ্ন দেখেছিলে? না, বাস্তবতা দেখছিলাম। আপনার আমার ভাইকে খুন করার দৃশ্য স্বপ্ন হয়ে হানা করছিল আমাকে। হিরণ নীরব রয়, কোনো প্রত্যুত্তর করে না। বাণীর সময় নেয় স্থির হতে, অতঃপর বলে ওঠে, ভাইয়ার মৃত্যুর জন্য কোনো না কোনোভাবে আমি দায়ী। এই ভাবনাটা আমাকে প্রচণ্ড মানসিক পীড়া দেয়। খুব না বড় বড় কথা বলেন, আমাকে ভালোবাসেন বলে দাবি করেন, তাহলে আমার মানসিক যন্ত্রণা বাড়াতে চাচ্ছেন কেন? কেন শুধু শুধু এই সাহায্যকারীর পরিচয় জানতে চাইছেন? আমি ক্ষমা করি না বানি। এসব অযথা সেন্টিমেন্টাল ডায়লগ ছেড়ে আমাকে দুর্বল করার বৃথা চেষ্টা করবে না, কোনো লাভ হবে না। বাণীর রাগে নিজেকে চতুকিটা করতে মন চায়। দুর্জয়ের জীবন আশঙ্কা তাকে এতটাই ভীত করে রেখেছে যে সে কিনা কোনো দিশা না পেয়ে এই জানোয়ারের কাছে দয়া আশা করছিল। আশাহত বাণী মনে মনে প্রার্থনা চায়, এই জানোয়ার তো দয়া করবে না রব, তুমি না হয় করো। আর কার কার কাছে চাইবো বলো? দুর্জয়কে হিরণের হাত থেকে রক্ষা করো, ওর পরিণতি যেন ভাইয়ার মতো না হয়। যুদ্ধ বিধ্বস্ত দেশটার আবহাওয়া তখন 20 ডিগ্রি সেলসিয়াসে স্থির। সকাল সকাল ইউনিভার্সিটি কলেজ অফ অ্যাপ্লাইড সায়েন্স গাজার সামনে সৈন্যরা ত্রাণ বিতরণের ক্যাম্পিং খুলে বসেছে। প্রত্যয়, রাফি, রিদওয়ানও বাকি সৈন্যদের সঙ্গে দায়িত্ব পালনে কর্মরত রয়েছে। লম্বা লাইনে ত্রাণ পাওয়ার আশায় জাতক পাখির ন্যায় অপেক্ষা করছে অসংখ্য মানুষ। ইতিমধ্যে যারা ত্রাণ পেয়েছে তাদের সবার মুখের অমূল্য হাসি এই বিষণ্ণ পরিবেশে সৈন্যদের মনে প্রশান্তি এনে দেয়। একজন বয়োবৃদ্ধ লোক তো ত্রাণ হাতে পেয়ে কেঁদেও ফেলেছিলেন। প্রত্যয়ের মতো কাঠখোট্টা মানুষও এমন পরিস্থিতিতে নিজের জড়তা কাটিয়ে লোকটাকে বুকে জড়িয়ে নিয়েছিল। লোকটা অশ্রুসিক্ত গলায় নিজস্ব মাতৃভাষায় প্রত্যয়কে কিছু একটা বলে। সেই ভাষা প্রত্যয়ের বোধগম্য না হলেও লোকটার চামড়ায় ভাঁজ পড়া হাতটা যখন তার মাথায় ঠেকে বুলে দেওয়ার উদ্দেশ্যে, তখন তার মনটা ভালো লাগায় ভরে যায়। অনুধাবন করে নিজের মরহুম ভাইয়ের এই পেশার প্রতি এত টান এবং শ্রদ্ধার কারণ, যা সে কখনোই নিজের মা বাবাকে বোঝাতে পারবেন না। রিদওয়ান তখন ত্রাণ বিতরণে ব্যস্ত ছিল। আচমকা একটা দুর্ঘটনায় লাইনচ্যুত হয়ে মানুষের সুরবুল শুরু হতেই তার মনোযোগ ভঙ্গ হয়। কৌতূহলী দৃষ্টি মেলে সে সামনে তাকাতেই দেখে কেউ একজন মাটিতে লুটিয়ে পড়ে আছে। তাকে ঘিরে দাঁড়িয়ে আছে বেশ কিছুজন। এত দূর দৃশ্য দেখতেই রিদওয়ান ব্যস্ত পায়ে এক বোতল পানি হাতে নিয়ে সেই দিকে ছুটে যায়। মানুষের ভিড় ঠেলে কাছে যেতে সে দেখে ছাইরঙা বোরখা জাতীয় পোশাক পরিহিত এক নারী মাটিতে লুটিয়ে পড়ে রয়েছে। মাথা এবং মুখ তার ওড়নার আড়াল ঢাকা। রিদওয়ান এক হাঁটু ভেঙে বসে। মেয়েটার মুখের ওপর থেকে ওড়না সরিয়ে সে দ্রুত সামান্য পানি ছিটকে দেয় তার মুখে। প্রথমবারের কোনো লাভ না হয় সে আরো কিছুটা পানি হাতে নিয়ে সেই মেয়ের মুখে ছিটিয়ে দেয়। এবার মেয়েটা পিটপিটিয়ে চোখ মেলে তাকায়। চোখ মেলে অপরিচিত কাউকে দেখতেই সে খানিকটা ভীত হয়ে পড়ে। কণ্ঠে ভীত ভাব মিশিয়ে নিজ মাতৃভাষায় প্রশ্ন করে, মা নান্তা। প্রশ্নটা রিদওয়ানের কানে পৌঁছয় না। তার দৃষ্টি স্থির রমণীর গভীর হালকা নীলাভ চোখ পানে। এরকম রঙের চোখের মানুষ এই প্রথম সরাসরি দেখছে রিদওয়ান। কেমন ভাবলাকান্তের মতো তাকিয়ে দেখছে সে। আশেপাশের স্থানীয়রা ভাবলো ছেলেটা হয়তো তাদের ভাষা না বুঝে এমন বেকুবের মতো তাকিয়ে রয়েছে। তাই তারা নিজ দায়িত্বে মেয়েটাকে বলে যে সে অজ্ঞান হয়ে গেছিল। ভিনদেশি এই সৈন্য তার মুখে পানি ছিটিয়ে তার জ্ঞান ফিরিয়ে আনতে সাহায্য করেছে। মেয়েটা সঙ্গে সঙ্গে দুর্বল সুরের টেনে উঠে বসে কৃতজ্ঞতার সহিত বলে ওঠে, শুক্রান জাজিলান। সঙ্গে সঙ্গে মেয়েটার খেয়াল হয় লোকটা ভিনদেশি, তাদের ভাষা তার বোধগম্য হবে না। তাই মেয়েটা ফের বলে ওঠে, থ্যাংক ইউ। প্রত্যয়, রাফি ততক্ষণে সেখানে এসে উপস্থিত হয়েছে। রিদওয়ানকে এমন বোকার মতো তাকিয়ে থাকতে দেখে প্রত্যয় তার কাঁধে হাত রেখে সামান্য ঝাঁকিয়ে তাকে। সঙ্গে সঙ্গে রিদওয়ান স্তম্ভিত ফিরে পায়। নিজের বিস্ময় সামনে উঠে সোজা হয়ে দাঁড়ায়। মেয়েটার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে ইংরেজিতে বলে, We had our medical service corpus with us. Come with us. মেয়েটাকে এই পর্যায়ে সামান্য দ্বিধায় মশগুল দেখা গেল। কিছু একটা ভেবে সে নিজের ভাষায় বলে ওঠে, লা আহতাজ ইলা খিদমত তিবিয়ান্তিন আহতাজ লিবায়েদ আল তাইয়াম ফাকাত। মেয়েটার কথা বোধগম্য না হয় 3 বাংলাদেশি সৈনিকের চোখ শুরু করে তাকিয়ে রয়।
ভিড়ের মধ্য থেকে একটা ছেলে ইংরেজিতে ট্রান্সলেট করে বলে ওঠে, ও বলেছে ওর মেডিকেল সার্ভিসের প্রয়োজন নেই, ওর শুধু একটু খাবারের প্রয়োজন। ইওর নেম? এবার মেয়েটা এক শব্দে জবাব দেয়। জারিয়াহ। নির্লিপ্ততা ভঙ্গিতে মায়ের কোলে মাথা রেখে শুয়ে আছে নিশা। নাইমা মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে ব্যস্ত। মেয়েকে কি বলে সান্ত্বনা দিবেন সেই ভাষা তার জানা নেই। সান্ত্বনার কোনো ভাষা না পেয়ে তিনি অসহায় দৃষ্টি মেলে জুলফিকারের পানে তাকায়। রুমের এক কোণে নীরবে দাঁড়িয়েছিল জুলফিকার। মেয়ের দুঃখের গভীরতা সম্পর্কে তিনি উপলব্ধি করতে সক্ষম। অতীতে তিনিও নিজের ভাইয়ের সমতুল্য বন্ধুকে হারিয়েছেন। ঠিক চোখের সামনে বন্ধু জীবন তৃষ্ণায় ছটফট করছিল। জুলফিকার নিরুপায় ছিলেন তখন। যুদ্ধের ময়দানে বন্ধুকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি। আজ এত বছর পর তার মেয়েও একই যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছে। নিউজ চ্যানেলে রাজধানীর বহুতল ভবন থেকে এক রমণীর ঝাঁপিয়ে আত্মহত্যা করার খবর পাওয়ার পর থেকে মেয়েটা এমন ফুপিয়ে কাঁদছে। বারবার আফসোসের সুরে বলছে, সব দোষ আমার। আমি আমার বন্ধুর খারাপ সময়ে তার পাশেই ছিলাম না। রুহি কতটা কষ্ট পাচ্ছিল একা। নিশা বন্ধুকে শেষবারের মতো একবার দেখার বায়না করছিল খুব। নাইমা এই ব্যাপারে বাদ সাধলেও জুলফিকার মেয়ের আবদার রাখেন। এমার্জেন্সি 2টো টিকেটের ব্যবস্থা করেন, চট্টগ্রাম টু ঢাকা ডিরেক্ট ফ্লাইট। নাইমাও যাবেন নিশার সঙ্গে। রেসিডেন্সিয়াল কটেজের সামনে গাড়ি এসে থামার শব্দ হতেই জুলফিকার উঠে দাঁড়ায়। প্রাক্তন স্ত্রী এবং একমাত্র মেয়েকে গাড়িতে তুলে দেয়। গাড়ি ছাড়ার পূর্বে মেয়েকে এক পলক দেখে নিয়ে নাইমার উদ্দেশ্যে বলে, সাবধানে যেও, নিশার খেয়াল রেখো। রিটার্ন টিকিট আগামীকালেরটা করেছি, দ্রুত ফিরে এসো। নাইমা কেবল মৃদু মাথা নেড়ে সম্মতি পোষণ করে। আকাশটা কালো মেঘে ছেয়ে আছে। চারিদিকে কেমন বিষণ্ণ আলো বিরাজ করছে। গোসাপ দিতে ব্যস্ত সাইফের মনটাও কেমন বিষণ্ণ। তার মনে প্রশ্ন জাগে, বিষণ্ণতার কিছু আছে নালে গতকাল ইয়াসমিনের বাবার বুকে মুখ লুকিয়ে কান্না করার ওই দৃশ্য দেখার পর থেকে সাইফের এত বিষণ্ণ কেন অনুভব হচ্ছে? যে দৃশ্য দেখে সাইফ আর আগে পা বাড়ানোর সাহস পায়নি। যেমন আড়ালে ছুটে গিয়েছিল তেমন আড়ালেই ফিরে এসেছে। তার সঙ্গে তাল মিলিয়ে গোসাপ দিতে ব্যস্ত বন্ধু মহল বিভিন্ন আলোচনায় ব্যস্ত, কিন্তু কোনো শব্দই সাইফের মস্তিষ্ক পর্যন্ত পৌঁছায় না। তার চোখের সামনে ভাসছে ইয়াসমিন মুস্তফার ওই করুণ কান্নার স্বর। দুনিয়া কত বিচিত্র। কিছু মানুষের কাছে কান্না করে মাথা গোছার জায়গা থাকা সত্ত্বেও তারা কাঁদে, আর কিছু মানুষের কাছে না আছে অশ্রু আর না আছে মাথা গোছার জায়গা। হয়তো এই কারণেই উপরওয়ালা সাইফের মতো মানুষদের এতটা শক্ত বানায় যাতে তারা সহজে না ভাঙে। কিন্তু দিন শেষে কেউ একজন আসে ভূমিকম্পের ন্যায়, বিশাল ইমারতে কাঁপন ধরায়, শক্ত মানুষটার খোলস ভেঙে গুড়িয়ে দেয়। নিউজ চ্যানেলের রিপোর্ট কভার করছেন এক পুরুষ। টিভির এক করে তার নাম ভেসে উঠেছে তুর্য রশিদ। স্পষ্ট গলায় আওড়াচ্ছেন গতকাল রাতের রাজধানীতে কি ঘটে যাওয়া এক সুইসাইড কেসের বর্ণনা। রুহি মেহরুজের মৃত্যুর খবরটা অতি নীরবেই শুনল দুর্জয়। অতঃপর টিভিটা রিমোট চেপে বন্ধ করে দিল। মনে পড়ে গেল মৃত্যুর পূর্ব মুহূর্তে ভাইয়ের আবদারের কথা। রুহি মেহরুজ নামক মেয়েটার গায়ে যেন আতঙ্কবাদীর প্রেমিকা হওয়ার কলঙ্ক না লাগে। দুর্জয় ভাইয়ের আবদার পূরণ করেছিল, মেয়েটার গায়ে কলঙ্ক লাগতে দেয়নি। তার বাবা মাকে বুঝিয়ে এখান থেকে দূরে পাঠিয়ে দিয়েছিল। কিন্তু শেষ রক্ষা কি হলো? দীপ্ত কি একবারও ভাবেনি মেয়েটা এত বড় প্রতারণার ভার বয়ে আদৌ বাঁচতে পারবে কিনা? গুরুত্বপূর্ণ ফোন কলটা বেজে উঠতেই দুর্জয় ভাবনার জগৎ থেকে ফিরে আসে। একটা গোপন দীর্ঘশ্বাস ছেড়ে সে কল রিসিভ করতেই ফোনের অপর পাশ হতে বলে ওঠে, সিসিটিভি ফুটেজ হতে ওই গাড়ির লোকেশন ট্রেস করতে সক্ষম হয়েছে তারা। এতক্ষণের বিষণ্ণতা এক পাশে ঠেলে দিয়ে শীতল পুরুষালী স্বরটা বলে ওঠে, আই এম কামিং। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।